আফ্রিকার মাটিতে শুরু হয়ে গেছে এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধ, যেখানে প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে একজোট হয়ে লড়ছে মধ্যপ্রাচ্যের দুই প্রধান পরাশক্তি ইরান এবং তুরস্ক। একদিকে ইসরায়েলের মোসাদ এবং তাদের বিশ্বসেরা সামরিক প্রযুক্তি, যারা সুদানের মাটিতে তাদের ভাড়াটে বাহিনী আরএসএফকে দিয়ে আফ্রিকার সম্পদ লুণ্ঠনের এক রক্তাক্ত নীল নকশা তৈরি করেছে। আর অন্যদিকে সেই নীল নকশাকে চুরমার করে দিতে এবং ইসরায়েলের অহংকারকে ধুলোয় মিশিয়ে দিতে সুদানের মাটিতে পা রেখেছে এক অবিশ্বাস্য জোট। ইরানের অপ্রতিরোধ ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি, তুরস্কের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা এমআইটি এবং মিশরের স্পেশাল ফোর্স। সুদানের মরুভূমি আজ পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে, যেখানে ইসরায়েলি প্রযুক্তি এবং ইরানি অস্ত্রের সরাসরি সংঘাত হচ্ছে, যেখানে তুর্কি ড্রোনের সাথে লড়াই চলছে ইসরায়েলি স্পাইওয়্যারের। এটি শুধু সুদানের গৃহযুদ্ধ নয়, এটি আফ্রিকার আত্মাকে দখল করার এক চূড়ান্ত লড়াই, যেখানে ইসরায়েলকে পরাজিত করতে এক হয়েছে তার চির দুই প্রধান শত্রু। আজ আমরা সেই লড়াইয়ের প্রতিটি গোপন অধ্যায় আপনাদের সামনে উন্মোচন করব। তাহলে কি সুদানে ইসরায়েল এবং আমেরিকার পাতা ভয়ঙ্কর রক্তাক্ত সোনার খড়ি মানে ব্লাডি গোল্ড মাইন প্রজেক্টটি ইরান, তুরস্ক এবং মিশর একজোট হয়ে ধ্বংস করে দিল? মোসাদের তৈরি করা গণহত্যাকারী আরএসএফকে পরাজিত করে আইআরজিসি এবং এমআইটি এমন কোন ভয়ঙ্কর সামরিক কৌশল বা গেম চেঞ্জার অস্ত্র ব্যবহার করেছে যা তেল আবিবের ঘুম কেড়ে নিয়েছে? কেন পশ্চিমা মিডিয়া এবং ইসরায়েলি লবি সুদানের আসল গণহত্যাকারী আরএসএফকে আড়াল করে ইরান এবং অস্তিত্বহীন মুসলিম ব্রাদারহুডের নামে এই নির্লজ্জ মিথ্যা অপপ্রচার চালাচ্ছে? সুদানের এ ছায়াযুদ্ধ কি তবে লোহিত সাগরের দখল নিয়ে তুরস্ক, ইরান, মিশর অক্ষশক্তির সাথে ইসরায়েল আমিরাত অক্ষশক্তির এক সরাসরি মহড়া, যার চূড়ান্ত রণাঙ্গন হবে খোদ মধ্যপ্রাচ্য? আর এই নতুন জোটের উত্থান কি তবে লোহিত সাগর এবং আফ্রিকার খনিজ সম্পদের উপর থেকে পশ্চিমা এবং ইসরায়েলি আধিপত্যের অবসানের চূড়ান্ত ঘণ্টা বাজিয়ে দিল? এই সব প্রশ্নের উত্তর জানতে আমাদের প্রথমে প্রবেশ করতে হবে সেই অন্ধকার জগতে, যেখানে গোয়েন্দা সংস্থাগুলো দেশের ভাগ্য নির্ধারণ করে। সুদানের গৃহযুদ্ধ, যা 2023 সালের এপ্রিলে শুরু হয়েছিল, তা কোনো আকস্মিক ঘটনা ছিল না। এটি ছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের বহু বছরের পরিকল্পনার চূড়ান্ত বাস্তবায়ন। তাদের লক্ষ্য ছিল সুদানের রাষ্ট্র ক্ষমতা থেকে জাতীয় সেনাবাহিনী এসএএফকে সরিয়ে তাদের হাতের পুতুল জেনারেল হেমেত্তি এবং তার ভাড়াটে বাহিনী আরএসএফকে ক্ষমতায় বসানো। সুদানের খনিজ সম্পদ, বিশেষ করে সোনা ও ইউরেনিয়ামের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং লোহিত সাগরের তীরে একটি ইসরায়েলপন্থী পুতুল রাষ্ট্র তৈরি করাই ছিল এই ভয়ঙ্কর পরিকল্পনার মূল উদ্দেশ্য, যার সাংকেতিক নাম ছিল অপারেশন গোল্ডেন স্পিয়ার। ইসরায়েলের জন্য সুদান কেন এত গুরুত্বপূর্ণ? তেল আবিবের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের এক ফাঁস হওয়া রিপোর্ট অনুযায়ী এর পেছনে রয়েছে তিনটি প্রধান কারণ। প্রথমত, ভৌগোলিক অবস্থান। সুদান লোহিত সাগরের তীরে অবস্থিত, যা ইসরায়েলের সামুদ্রিক বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ জলপথ। এখানে একটি শত্রু ভাবাপন্ন সরকার থাকা ইসরায়েলের জন্য একটি স্থায়ী হুমকি। দ্বিতীয়ত, প্রাকৃতিক সম্পদ। সুদানের মাটির নিচে রয়েছে বিপুল পরিমাণ সোনা, ইউরেনিয়াম এবং অন্যান্য মূল্যবান খনিজ, যা ইসরায়েলের অর্থনীতি এবং সামরিক শিল্পের জন্য অপরিহার্য। তৃতীয়ত, ইরানের প্রভাব খর্ব করা। সুদান ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের সমর্থক এবং ইরানের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলেছে। মোসাদের লক্ষ্য ছিল সুদানে একটি ইরান বিরোধী সরকার প্রতিষ্ঠা করে আফ্রিকার বুক থেকে ইরানের প্রভাবকে সমূলে উৎপাটন করা। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য মোসাদ বেছে নেয় সুদানের সবচেয়ে নিষ্ঠুর এবং উচ্চভিলাষী যুদ্ধবাজ নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালো বা হেমেত্তিকে। হেমেত্তি, যিনি একসময় দারফুরের কুখ্যাত গণহত্যা চালানো জানজাওয়েদ মিলিশিয়াদের নেতা ছিলেন, তাকেই মোসাদ এবং তার আঞ্চলিক মিত্র সংযুক্ত আরব আমিরাত 21 শতকের আফ্রিকান ডিকটেটর হিসেবে তৈরি করার প্রজেক্ট হাতে নেয়। হেমেত্তির উত্থান কোনো সাধারণ সেনাপতির মতো নয়। তিনি সামরিক একাডেমি থেকে পাশ করেননি। তিনি উঠে এসেছেন মরুভূমির বালি থেকে, উটের ব্যবসা আর চোরাচালানের অন্ধকার জগৎ থেকে। তার নিষ্ঠুরতা এবং অর্থ লিপসাই ছিল মোসাদের কাছে তার সবচেয়ে বড় যোগ্যতা। দুবাইয়ের বুর্জ খলিফার একটি পেন্ট হাউসে মোসাদের নেভেল ডিভিশন, যা বিশ্বের বিভিন্ন দেশের সাথে গোয়েন্দা সম্পর্ক রক্ষা করে, তাদের প্রধানের সাথে হেমেত্তি এবং আমিরাতের গোয়েন্দা প্রধানের এক গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকেই অপারেশন গোল্ডেন স্পিয়ারের চূড়ান্ত ছক তৈরি হয়। চুক্তি অনুযায়ী আরএসএফ সুদানের ক্ষমতা দখল করবে। বিনিময়ে তারা সুদানের জেবেল আমির সোনার খনিগুলোর সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং পোর্ট সুদান বন্দরের একটি অংশ আমিরাত ও ইসরায়েলের হাতে তুলে দেবে। মোসাদ আরএসএফকে দেয় অত্যাধুনিক পেগাসাস স্পাইওয়্যার, যা দিয়ে তারা এসএএফের জেনারেলদের ফোন কল ট্র্যাক করতে শুরু করে। তারা আরএসএফের এলিট ইউনিটকে টার্গেট কিলিং এবং আরবান ওয়ারফেয়ার বা শহুরে যুদ্ধের প্রশিক্ষণ দেয়। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত তাদের টাকার থলি খুলে দেয়।
শত শত মিলিয়ন ডলারের বিনিময়ে রাশিয়া এবং সার্বিয়া থেকে কেনা হয় অত্যাধুনিক সাজোয়া যান, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং চীনা উইংলুং ড্রোন, যা দিয়ে আরএসএফ রাতারাতি একটি সাধারণ মিলিশিয়া থেকে একটি ভয়ঙ্কর প্রযুক্তি নির্ভর ভাড়াটে সেনাবাহিনীতে পরিণত হয়। 2023 সালের এপ্রিলে তারা খার্তুমে জাতীয় সেনাবাহিনীর উপর অতর্কিত হামলা চালিয়ে গৃহযুদ্ধের সূচনা করে। তাদের নৃশংসতায় ওয়াদ আল নুরার মতো গ্রামগুলোতে শত শত মানুষকে হত্যা করা হয়, নারীদের ধর্ষণ করা হয় এবং শহরগুলোকে লুটপাট করে ধ্বংসস্তূপে পরিণত করা হয়। মোসাদের নীলনকশা অনুযায়ী সব কিছু ঠিকঠাক চলছিল। তারা ভেবেছিল কয়েক সপ্তাহের মধ্যেই এসএএফ আত্মসমর্পণ করবে এবং হেমেত্তি হবে সুদানের নতুন শাসক। কিন্তু তারা একটি বিষয়ে ভুল করেছিল। তারা ভাবতেও পারেনি যে সুদানের এই ভয়ঙ্কর বিপদে এগিয়ে আসবে এক অবিশ্বাস্য এবং অপ্রতিরোধ্য জোট। যখন আরএসএফ খার্তুম দখল করে নিচ্ছিল এবং পশ্চিমা বিশ্ব উভয় পক্ষকে সংযম প্রদর্শনের মতো নির্লজ্জ আহ্বান জানাচ্ছিল, তখন কায়রো, আঙ্কারা এবং তেহরানের মধ্যে এক নজিরবিহীন কূটনৈতিক এবং সামরিক তৎপরতা শুরু হয়। এই তিন দেশের গোয়েন্দা প্রধানরা ওমানের মাস্কাটে এক গোপন বৈঠকে মিলিত হন, যা মাস্কাট ট্রায়ালগ নামে পরিচিতি লাভ করে। মিশরের ভূমিকা। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বুঝতে পেরেছিলেন যে সুদানে আরএসএফের বিজয় মানে নীল নদের উপর মিশরের নিয়ন্ত্রণ হারানো, যা তাদের জন্য এক অস্তিত্বের সংকট। মিশরের জিআইডি শুধু গোয়েন্দা তথ্যই নয়, বরং স্পেশাল ফোর্স ইউনিট 777কে পাঠিয়ে এসএফকে আরবান ওয়ারফেয়ারের প্রশিক্ষণ দেয়। জিআইডি তুরস্ক ও ইরানকে এই প্রক্সি যুদ্ধে হস্তক্ষেপের অনুরোধ জানায়, কারণ একা ইসরায়েল আমিরাতের শক্তিকে মোকাবেলা করা সম্ভব ছিল না। তুরস্কের এমআইটি এর মাস্টার স্ট্রোক। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের জন্য এটি ছিল একটি সুবর্ণ সুযোগ। এতে তিনি আফ্রিকায় প্রভাব বিস্তার এবং প্রতিপক্ষ আমিরাতকে শিক্ষা দিতে পারবেন। তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি এই অপারেশনের দায়িত্ব নেয়। এমআইটি সুদানের সেনাবাহিনীকে বিশ্বসেরা বায়ারাক্তার TB2 ড্রোন দেয়, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ ছিল তাদের দেওয়া কোরাল নামক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। এই কোরাল সিস্টেমটি আরএসএফের আমিরাতি এবং চীনা ড্রোনের কমান্ড সিস্টেম জ্যাম করে সেগুলোকে অকেজো করে দেয়। ড্রোন নির্ভর আরএসএফ আকাশে অন্ধ হয়ে পড়ে, যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। ইরানের IRGC এর গেম চেঞ্জার অস্ত্র। কিন্তু এ ছায়াযুদ্ধের আসল গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হয় ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি এ যুদ্ধকে শুধু সুদানের নয়, বরং সমগ্র প্রতিরোধের অক্ষশক্তির যুদ্ধ হিসেবে ঘোষণা করে। IRGC এর কুদস ফোর্স সুদানের স্বাধীন প্রতিরোধ গোষ্ঠী যেমন আল বারা ব্রিগেডের সাথে যোগাযোগ স্থাপন করে। IRGC তাদের এমন সব অস্ত্র দেয় যা মোসাদের হিসাব ওলট পালট করে দেয়। এর মধ্যে ছিল অ্যান্টি ড্রোন মিসাইল মিসাক-3, বাংকারে শত্রুকে পোড়াতে সক্ষম থার্মোবারিক, মর্টারের গোলা এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ ও হামলায় সক্ষম মোহাজের 6 ড্রোন। ইরানের এই হস্তক্ষেপের ফলে যে এসএএফ মাস কয়েক আগেও পিছু হটেছিল, তারা অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়াতে শুরু করে। IRGC এর দেওয়া অস্ত্র এবং তুরস্কের দেওয়া প্রযুক্তির মিশ্রণে তারা আরএসএফের উপর এক বিধ্বংসী পাল্টা আক্রমণ শুরু করে। মোসাদ এবং আবুধাবি হতবাক হয়ে যায়। তারা বুঝতে পারে তারা দুর্বল এসএএফ এর সাথে নয়, বরং তুরস্ক ও ইরানের সম্মিলিত শক্তির বিরুদ্ধে লড়ছে। এ সামরিক পরাজয় ঢাকতে ইসরায়েল ও পশ্চিমা মিডিয়া আরএসএফের গণহত্যাকে আড়াল করতে নির্লজ্জ প্রোপাগান্ডা চালায়। তারা এসএএফকে সন্ত্রাসী ও কট্টরপন্থী এবং অস্তিত্বহীন মুসলিম ব্রাদারহুডের সাথে যুক্ত করে, যা পশ্চিমা দর্শকদের কাছে সন্ত্রাসবাদের সমর্থক। কিন্তু তাদের এই মিথ্যাচার টেকেনি। সুদানের ওয়াদ মাদানি শহর প্রায় 14 মাস আরএসএফের দখলে ছিল। তারা মসজিদ ও গির্জা ধ্বংস করে বা বাংকারে পরিণত করে। শহরের খ্রিস্টান সম্প্রদায়ের হৃৎপিণ্ড সেন্ট মেরি অর্থোডক্স চার্চের ঘণ্টা স্তব্ধ হয়ে গিয়েছিল। চলতি বছরের জানুয়ারিতে সুদানের সেনাবাহিনী এবং তাদের সহযোগী আল বারা ব্রিগেডস, যাদের পশ্চিমা মিডিয়া ইরান সমর্থিত কট্টরপন্থী বলে, এক রক্তক্ষয়ী যুদ্ধের পর ওয়াদ মাদানি শহরটি মুক্ত করে। শহর মুক্ত হওয়ার পর ইরানের অস্ত্রে সজ্জিত আল বারা ব্রিগেডের যোদ্ধারাই সেন্ট মেরি চার্চের দরজা খুলে দেয়। তারা ফাদার ও খ্রিস্টান নেতাদের ডেকে এনে সম্পূর্ণ নিরাপত্তায় উপাসনা পুনরায় শুরু করার অনুরোধ করেন এবং 14 মাসেরও বেশি সময় পর সেই গির্জায় ঘণ্টা আবারও বেজে ওঠে। যাদের পশ্চিমা মিডিয়া খ্রিস্টান বিদ্বেষী সন্ত্রাস বলছিল, সেই ইসলামপন্থী যোদ্ধারাই চার্চ মুক্ত করে প্রার্থনার সুযোগ করে দিল। অন্যদিকে সেকুলার আরএসএফই গির্জা মসজিদ ধ্বংস করেছে। সুদানের এই ঘণ্টা প্রমাণ করে আসল লড়াইটা ধর্ম বনাম ধর্মের নয়, বরং মানবতা বনাম বর্বরতার এবং সার্বভৌমত্ব বনাম উপনিবেশিকতার। মোসাদের রক্তাক্ত সোনার খনি প্রজেক্ট আজ ইরান, তুরস্ক, মিশর জোটের সামনে পরাজিত। এই বিজয় প্রমাণ করে পশ্চিমা একাধিপত্যের দিন শেষ। আফ্রিকার দেশগুলো নিজেদের ভাগ্য নির্ধারণে প্রস্তুত এবং তাদের পাশে নতুন বন্ধুও তৈরি হয়েছে। আফ্রিকার মাটিতে খেলা সবে শুরু হয়েছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, সুদানের এই ঘটনা কি প্রমাণ করে ইরান এবং তার প্রতিরোধের অক্ষশক্তি আজ বিশ্বের সেই একমাত্র শক্তি যারা পশ্চিমা এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে নির্যাতিত, তা সে মুসলিম হোক বা খ্রিস্টান, তাদের অধিকারের জন্য লড়াই করছে? আপনার মতামত কমেন্টে জানান।